এই সরকারে যারা খুব অ্যাক্টিভলি কাজ করলেন, 100 দিন ধরে দৌড়ে বেড়ালেন, আচ্ছা তারা কতটা ডেলিভার করতে পেরেছেন, কতটা বাকি রয়েছে, সামনে চ্যালেঞ্জ কতটা, যা চেয়েছিলেন যা ভেবেছিলেন পরিস্থিতি কি সেরকমই নাকি বেশ বেগ পেতে হচ্ছে? আজকে যদি আমরা ডেভেলপমেন্টের কথা বলি, ডেভেলপমেন্ট মানেই মানুষের চাকরি, মানুষের চাকরি মানে ইন্ডাস্ট্রি আসা। আর ইন্ডাস্ট্রি যদি আসতে হয় তাহলে একটা শহর বা একটা রাজ্য তার ইনফ্রাস্ট্রাকচারাল কীভাবে ডেভেলপ করেছে, সে কী লজিস্টিক্যাল হেল্প দিতে পারবে একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টকে, সেটা একজন যে বিনিয়োগ করতে আছে সে সবসময়তে চিন্তা করে। সুতরাং এই ইলিগালটাকে পরিষ্কার করা, এখন এই কে কি চুরি করছে সেটাকে ধরা, সারাদিন চিৎকার করে করে আরবান ডিজাইন, নালির ডিজাইন, ইলিগাল পার্কিংয়ের ডিজাইন, চ্যালেঞ্জেস প্রচুর। খুবই প্যাশন নিয়ে কাজটা করি, তো রাজনীতি করছি ভীষণ ভালোবেসে আর কি। তাই আজকে কাজটা যেহেতু এই কাজটাই করতে চেয়েছিলাম, মানে ইলিগাল ধরতে চাইনি, কিন্তু ভালো করে মানুষ যাতে থাকতে পারে, ভালো রাস্তা হবে। আচ্ছা, শহরের রাস্তাগুলো বর্ষার জন্য বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী পুরো স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন যে 10ই অক্টোবরের মধ্যে রাস্তা রেডি হবে। আমরা রেডি করে দেবো রাস্তা, এবং আমরা বিভিন্ন ইউএলবি থেকে আমরা রাস্তার নিয়ে নিয়েছি, কোথায় কোথায় রাস্তা খারাপ। পাবলিকের কাছেও চেয়েছি, যারা যারা আমাদের যে মুখোমুখি বলে প্রোগ্রামটা হয়, যেখানে পাবলিক আমাদের সাথে যোগাযোগ করে, সেখানেও তারা রাস্তার নাম দিয়েছে। সো আমরা রাস্তাগুলোকে চিহ্নিত করে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 3 লেভেলে রাস্তা হয়, ফার্স্ট আর সেকেন্ডটা আমরা এখন করে দেবো। বর্ষার পর, পুজোর পরে আমরা 3rd লেভেল, যে মানে মেন যে বিটুমিনাস লেয়ার, সেটা আমরা তারপরে করব। দুর্গাপূজার মধ্যে 500 বাস ছাড়ার আছে, পিপিপি মডেলে 1000 বাস আরও আনার চেষ্টা করছি আমরা। মোটামুটি একটা ফাইনাল স্টেজে চলে গেছে, আজকালের মধ্যে টেন্ডারও বেরিয়ে যাবে। তো আমরা এই বছরের শেষ অবধি, মানে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে, এই বছরের শেষ না, মানে রেভিনিউ ইয়ার যেটাকে বলা যায়, মার্চ মাসের মধ্যে প্রায় 1500 বাস আমরা মার্কেটে নিয়ে আসব। আমি যখন পদভার গ্রহণ করি তখন প্রায় 15টা জুট মিল বন্ধ ছিল, তার মধ্যে 12টা জুট মিল খুলে গেছে, 3টে দীর্ঘমেয়াদী ধরে বন্ধ আছে, মানে একটা তো 30 বছর ধরে বন্ধ আছে, তারও প্রক্রিয়া শুরু করিয়েছি। 150-র উপরে স্পঞ্জ আয়রনের 1.5 বছর ধরে তার এগ্রিমেন্ট হয়, মানে তাদের 3 বছর পর পর এগ্রিমেন্ট হয়, সেখানে মিনিমাম ওয়েজেস ছিল না, আমরা মিনিমাম ওয়েজে লাগু করেছি। এখন যা এগ্রিমেন্ট আমরা করছি, আমাদের 4টা ক্রাইটেরিয়া থাকছে। মিনিমাম ওয়েজে দিতে হবে, পিএফ ইএসআই গ্র্যাচুইটি বাকি চলবে না, আর ওয়েজেস বাকি চলবে না। আমরা কিন্তু করতে পেরেছি, মানে বাহাল তবিয়তে প্রায় 150 স্পঞ্জ আয়রনের কারখানা, স্টিল কারখানা, তাদের এগ্রিমেন্ট হয়েছে, ফুলফিল হয়েছে, আর ভালো করে রান করছে। আমাদের যে ম্যানিফেস্টোতে ছিল কি মহিলাদেরকে আমরা ফ্রি করব, কিন্তু কোনো মহিলা যদি ভাড়া দিতে চায় তার জন্য তো কোনো অসুবিধা নেই। এবার একটা পদ্ধতি যেটা অন্য অন্য রাজ্যেও আছে, যেখানে ফ্রি আছে, তাদেরকে একটা কার্ড দেওয়া হয়। আপনি ওকে পিঙ্ক বলুন, রেড বলুন, ইয়েলো বলুন, আলাদা কথা, এটা কার্ড দেওয়া হয়। সেটা আমরা বিভিন্ন এজেন্সির সঙ্গে কথা বলেছি, যারা মানে ন্যাশনাল লেভেলে শুধু নয়, ইন্টারন্যাশনাল লেভেলে যারা কাজ করেছে, তারা নানা রকম প্রপোজাল দিয়েছে। সেই প্রপোজালগুলোকে আমরা ফিনান্সকে পাঠিয়েছি। কলকাতা হচ্ছে আমাদের রাজ্যের উইন্ডো। এয়ারপোর্টে নেমেই যখন একটা মানুষ কোনো দিন যে কলকাতায় আসেনি বা পশ্চিমবঙ্গে আসেনি, তার জন্য পশ্চিমবঙ্গটা কেমন, যে কোনো রাজ্যে আমরা যখন ল্যান্ড করি, আমরা আচ্ছা এটা একটি ভীষণ সুন্দর এই জায়গাটা, তো সেই ইমপ্রেশনটা আমাদের দিতে হবে। কলকাতার মানুষ ফুটপাত দেখেনি, ফুটপাত দিয়ে হাঁটেনি কয়েক দশক হয়ে গেছে, অলমোস্ট সব ফুটপাত। কিন্তু এইগুলোর থেকে যে হকার সরানো বা উচ্ছেদ, এটা নিয়ে একটা বেসিক কোয়েশ্চেন উঠছে যে তোমরা কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছো, কিন্তু এসে যারা একেবারেই মানে দিন আনি দিন খাই বা লো ওয়েজেসের ওপর ডিপেন্ড করেন, তাদের পেটে লাথি মারছো, এটাকে অ্যাড্রেস করবে কিভাবে? দেখো, যারা হকার বসে আছে তাদেরকে সার্ভে করতে বলা হয়েছে। আমি বলেছি একটা সার্ভে করতে, ইনিশিয়াল কাজ। আসানসোলেও বলেছি, কলকাতা হচ্ছে, বিধাননগরও হচ্ছে, যে কারা কারা 30 বছর 40 বছর ধরে রয়েছে, তাদেরকে একটা কোথাও রিলোকেট করার আমাদের একটা প্ল্যান আছে। আপনি দেখেছেন প্রথম দিন যে ছোট ক্যাবিনেট হয়েছে, সেই দিন থেকেই কাজ শুরু। আমরা 1 দিন 1 মিনিটও ব্যর্থ করিনি, আশাকর্মী দিদি থেকে শুরু করে
সাফাই কর্মচারীদেরকে স্বচ্ছ কবচ দেওয়ার থেকে শুরু করে আমরা কমিটমেন্ট করেছিলাম যে মাতৃবন্দনা যোজনাতে আমরা গর্ভবতী মহিলাদেরকে 21,000 টাকা করে দেব, সেটা কেন্দ্র 5,000 টাকা দেয়। লাস্ট ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী এটা পাস করেছেন যে আমরা 21,000ই দেব। এখন আমরা 200 কোটি টাকার একটা স্পেশাল কাজ আমরা রেখেছি, যে কাজের মাধ্যমে আমরা আমাদের এই কাজগুলোকে আরও বিস্তৃতভাবে আর সুশৃঙ্খলভাবে করব। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে সিভারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ যেটা এর আগে খাতা কলমে হতো, সেই কাজটা মাঠে হবে, ফিল্ডে হবে। তার জন্য আমরা সমস্ত আধিকারীদেরকে নিয়ে আমরা একটা ব্যাপক বদলও করেছি। একটা পুরো সিস্টেম কোল্যাপস করে গেছিলো, সেই সিস্টেমকে আমরা রিভাইভ করে দ্রুত গতিতে যাতে একটা বিকাশশীল পশ্চিমবাংলা তৈরি হয়, তার জন্য আমরা এই 100 দিনে কাজ শুরু করেছি। এখন ভয় আউট, ভরসাহীন, এটাই মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর মানে কি বলবো, ভরসাটা দিয়েছেন মানুষকে। আজকে কি মহিলারা কি পরবে, তুমি প্যান্টস পরবে না আমি শাড়ি পরবো না আমি হাফ প্যান্ট পরবো, সেটা আমার ব্যাপার। আমি রাত্রির 8টার সময় খাবার কিনতে যাব, আমার কলেজ থেকে বেরিয়ে আমি 9টার সময় 8টার সময় কেন খাবার কিনতে গিয়েছি, তাকে আমাকে যদি কেউ বলে যে তুমি 9টার সময় কেন খাবার কিনতে গেছিলে, তোমার তো দোষ, তাই জন্যেই তোমার ধর্ষণ হয়েছে, সরি, এইগুলো মানতে পারবো না। মহিলারা নিজের মতো করে বাঁচবে, সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। সংকল্প পত্রে বলেছিলাম আমরা ক্ষমতায় আসলে মায়েদের এবং বোনেদেরকে আমরা 3,000 টাকা করে দেব। মায়েদের এবং বোনেদেরকে বলেছিলাম আমরা ফ্রি অফ কস্ট যাতায়াতের সুবিধা ব্যবস্থা আমরা করে দেব। মায়েদেরকে সুরক্ষার ব্যাপারে আমরা বলেছিলাম দুর্গা স্কোয়াড তৈরি করা হবে, অর্থাৎ দুর্গা বাহিনী পুলিশের তৈরি করা হবে। সেই প্রকল্পগুলো আমরা নিয়েছি এবং সঠিকভাবে সেই কাজগুলো আমরা 100 দিনের ভিতর শুরু করেছি। আজকে তো মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন হু এভার ইউ আর, হাউ এভার বিগ ইউ আর, কিন্তু যদি তোমার এগেনস্টে কোনো কেস আমরা ধরি তোমাকে কিন্তু ছাড়া হবে না। আজকে জায়গায় জায়গায় আমাদের মহিলা যে পিঙ্ক স্কোয়াড মেয়েরা নেমে গেছে স্কুটি নিয়ে, আর্মড মেয়েরা। কালকে রেড রোডের মানে দুদিন আগে রেড রোডের আমরা এই তো মার্চ পাস্টেও আমরা দেখলাম প্রত্যেকটা মহকুমাতে মেয়েদের থানা, প্রত্যেকটা থানাতেই মেয়েদের ডেসেন। আমি বললাম ইনিশিয়েটিভ অফ দ্য লিডার বলে দিয়েছে পুলিশকে যে আমি যদি কোথা থেকে কোনো কমপ্লেন না শুনি যে আপনারা এফআইআর নেননি কি আপনারা যেটা হয়ে এসছে এত বছর ধরে, তো মেয়েরাও তো আজকে মেয়েরা জানে যে শুভেন্দু অধিকারী আমাদের সরকারের মুখ্যমন্ত্রী, আমার কোনো চিন্তা নেই, ফ্রি বাসে চলো, যত রাত্রি হোক বাসে করে ফেরো, কোনো অসুবিধা নেই। আমাদের মূল লক্ষ্য পশ্চিমবঙ্গ ডেভেলপ করা। আমরা প্রতিজ্ঞাবদ্ধ করেছিলাম ইলেকশনের পূর্বে যে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানাবো। বিফোর ইলেকশনে আমরা কথা দিয়েছিলাম মাতৃশক্তিকে আমরা সঠিকভাবে তুলে আনার চেষ্টা করব। চেষ্টা বলতে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করা হবে, তাদেরকে সামাজিক সুরক্ষা দেওয়া হবে। মোদিজির যে মিশন 2047 সালে বিকশিত ভারত, সেই বিকশিত ভারতকে সামনে রেখে আমরা আগামী 5 বছর সঠিকভাবে পশ্চিমবঙ্গে ডেভেলপ করব এবং বিকশিত ভারতকে সাপোর্ট দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের সোনার বাংলা তৈরি করব। আমাদের ম্যানিফেস্টো সংকল্পপত্রে যা যা বলেছি আস্তে আস্তে সবই মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, বিফোর টাইম করে দিয়েছেন। আজকে আমাদের সিকিউরিটি বলো, বিএসএফকে আগে সরকার জমিয়ে দেয়নি, মানে ওদের কাছে কোনো প্রায়োরিটি ছিল না। আরেকটা দেশ আর আরেকটা দেশের মধ্যে যে একটা কাঁটাতারের বেড়া থাকতে হয়, এটাই আগের সরকাররা ভেবেছে যে না কাঁটাতারের বেড়া তো দেওয়া যাবে না। আরে কাঁটাতারের বেড়া রাখলে ওই সাদ আলীর মতো লোকেরা আসবে কি করে, তারা এই খারিজি মাদ্রাসায় থাকবে কি করে, বোমটা বানাবে কি করে, ভোটটা দেবে কি করে, এটা তো অসুবিধা ছিল, জেনুইন অসুবিধা। তো এখন যা যা কথা বলেছিলেন সবই মাননীয় মুখ্যমন্ত্রী বিফোর টাইম করে দিচ্ছেন। আজকে কিছুদিন আগে তোমার আয়ুষ্মান ভারত লঞ্চ করে, এত বছর ধরে আয়ুষ্মান ভারত ঢুকতে দেওয়ায়নি। আমাদের কি অসুবিধা হতো জনপ্রতিনিধি হয়ে, কেউ এসে বলছে আমার লিভার ট্রান্সপ্লান্ট হবে, আমার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, মাথায় ব্রেন টিউমার হচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড কোথাও মানে রাজ্যের মধ্যে গুটি কতক জায়গাতে এইগুলো দেখবে না, ছোট ছোট অসুখকে দেখে, এই বড় বড় অসুখের বিষয় নেই।
আর রাজ্যের বাইরে তো স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেবল নয়। আজকে আয়ুষ্মান ভারত হয়ে যে আমাদের কী সুবিধা হলো মানুষের, মানুষ বুঝতে পারবে। প্রচুর প্রকল্প রয়েছে যেগুলো আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। আমাদের এই প্রকল্পগুলো সম্মিলিত একটি সমূহ আপনাদের হাতে তুলে দেবো। আমাদের খুব সুন্দর প্ল্যান তৈরি হয়েছে, ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে, আশা করি হয়ে যাবে। প্রত্যেকটা পরিষেবাকে নিরিখে দেখা হয়েছে কোথায় কোথায় কি কি হবে। পরিষেবাগুলোর ডিপিআর ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরি হয়ে যাচ্ছে, আমাদের ফাইন্যান্সের অ্যাপ্রুভাল আসছে, প্রজেক্ট শুরু হচ্ছে। আমাদের প্রচুর জায়গায় নতুন বিল্ডিং তুলতে হবে। একটা G+4, G+6, D+10 এরকম বিল্ডিং উঠবে। এই বিল্ডিংগুলো উঠতে হতে 4-5 বছর সময় লাগে, ইকুইপমেন্ট আসা। তো আমাদের যেগুলো প্ল্যানিং পার্টটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়েছে। এক্সিকিউশন বাস্তবায়নের কাজ শুরু হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে যে ডেলিভারেবল আর অ্যাকাউন্টেবিলিটি। তো সত্যি এই বিষয়টা আছে যে মানে পুরো টিম লিডিং চিফ মিনিস্টার দৌড়াচ্ছে আর কি, একদম দৌড়। আমি প্রত্যেক জেলায় গিয়ে যে বিবিধ প্রকল্পের সার্ভে এবং চলছে কাজ সেটা দেখছি। প্রায় 13-14টা জেলাতে আমার সার্ভে বা এই মিটিং হয়ে গেছে, ফিডব্যাক নিচ্ছি কতটা কাজ হয়েছে। তারপরে জিরামজির কাজ শুরু হয়েছে কিন্তু স্লো চলছে বৃষ্টির জন্য, 125 দিনের কাজ। আবাস যোজনা নতুন করে সার্ভে হয়েছে, 2018-তে হয়েছিল, এখন আবার হচ্ছে। আমরা চেষ্টা করছি কোনো মানুষ যেন না থাকে যে বাড়ি পাবে না। যেন বারবার মিটিং করে বিডিও থেকে আরম্ভ করে নিচের স্তর পর্যন্ত সবাইকে বলতে হচ্ছে যে প্রত্যেক গ্রামে গিয়ে প্রত্যেকটি বাড়িতে সার্ভে করুন, যেন তার কাছে আমরা সুবিধা পৌঁছে দিতে পারি। আমি বলেছি 12 বছরের কাজ যেটা আটকে আছে 5 বছরের মধ্যে শেষ করতে হবে, সেই গতিতে আমরা কাজ করছি। সরকারের যে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা তো 100-তে 110% পাওয়া উচিত। এই জেনজি আমরা কেন্দ্রে দেখতে পাচ্ছি, মানে কিভাবে কেন্দ্রের সরকার অ্যাড্রেস করছে সেটা খুব এনকারেজিং। কিন্তু বাংলাতেও নিশ্চয়ই ইনিশিয়েটিভ নেওয়া হবে। অবশ্যই আজকে যখন ইন্ডাস্ট্রি আসবে, আমরা যখন এতটা চেষ্টা করছি ইন্ডাস্ট্রিকে আনার, ছেলেমেয়েরা চাকরি পাবে। আজকে হায়ার এডুকেশন, তুমি যদি বিদেশে পড়তে যাও কোনো সাবজেক্ট নিয়ে, তোমাকে একটা স্কলারশিপ দেওয়া হবে সরকার থেকে। তুমি এখানেও তুমি যদি পড়ো, তোমার হায়ার স্টাডিজের জন্য তোমাকে টাকা দেওয়া হবে। আমাদের ইউনিভার্সিটির যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকে ডেভেলপ করা হচ্ছে, স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হচ্ছে। তো একটা ছেলে মেয়ে কী চায়? একটা ছেলে মেয়ে যে রাজনীতিতে নেই, সে চায় যে একটা ভালো চাকরি করব, আমার আশপাশটা সুন্দর হবে, গুরগাঁওয়ের মতো ভালো রাস্তা, হাই রাইজ, ক্লাবস, পাবস, দোকান, মলস, মানে একটা সুন্দর বিদেশের মতো একটা ইজি লাইফ। সেই মানে লজিস্টিক্যাল বা ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট, সেটা তো আমাদের দপ্তর থেকে করবে। সো উই আর কমপ্লিটলি ওয়ার্কিং অন ইট। আমরা যখন ইভেন খেলার মাঠে খেলা দেখতে যাই, তখন আমরা দেখি যে আমাদের থেকে মানুষের অনেক এক্সপেকটেশন। আমরা একটা বিশেষ অ্যাপও তৈরি করছি, সেখানে আমাদের অ্যাথলেট পাসপোর্ট থাকবে, প্রত্যেক প্লেয়ারের নিজস্ব পাসপোর্ট, এবং তাদের পারফরমেন্স ট্র্যাকিং হবে। এবং তার সাথে সাথে বিভিন্ন যে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ আমি দেখলাম যে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আপনি যে দৌড়াতে পারে আমাদের ছেলেমেয়েরা, কিন্তু দৌড়ানোর কোনো ট্র্যাক নেই। তো আমি গেলাম রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, সেখানে দেখলাম অ্যাথলেটিক ট্র্যাক ঢাকা পড়ে ওখানে জঙ্গল গজিয়ে গেছে। স্টেডিয়ামের বিভিন্ন ঘরের মধ্যে বিভিন্ন সব ক্লাব জবরদখল করে বসে আছে, এই নেতার ওই ক্লাব, ওই নেতার সেই ক্লাব, এইসব রয়েছে। রবীন্দ্র সরোবরেও অ্যাথলেটিক ট্র্যাক হবে, সেই নিয়েও আমরা নির্দিষ্টভাবে অলরেডি যারা করে, এগুলো তো প্রত্যেকটা যেগুলো নোডাল এজেন্সি থাকে, সরকারি এজেন্সি থাকে, তাদেরকে দেওয়াও হয়েছে যে আমরা এটা চাই। কিন্তু আমি এটাও বলছি যে শুধু কলকাতা কেন্দ্রিক নয়, আমরা ঝাড়গ্রামেও করব, আমরা উত্তরবঙ্গেও করব, আমরা সুন্দরবনেও করব। আমরা ক্রীড়াপ্রেমী বাঙালি, সব খেলা সেরা বাঙালি। তুমি ফুটবল বলো, সেই ফুটবলে আমাদের কোনো বাঙালি প্লেয়ার পর্যন্ত নেই দেখলাম ইন্ডিয়ান ন্যাশনাল টিমে। তো এই পরিস্থিতিতে আমাদের সত্যি একটা খুব, আমরা তখন বিভিন্ন যেখানে যে আমাদের এত ফুটবল ক্লাব আছে তাদের সঙ্গে কথা বললাম, আইএফএর সাথে কথা বললাম। আমাদের লক্ষ্য, তাদেরকেও আমরা পরিষ্কার বার্তা আমাদের স্পষ্ট, যে বাঙালি একটা উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব থাকতে হবে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে, তার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। এবং তার সাথে সাথে যে আমি ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ দেখেছি, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমরা ইন্ডিয়ান মেন ইন ব্লুকেও দেখতে চাই। এবং এটা আমাদের ফার্স্ট টাইম হচ্ছে যে এটা কোনো নয়, ভারতবর্ষের ইতিহাসে হয়নি যে বিশ্বের একটা টপ 5 টিমের র্যাঙ্ক টিমের মধ্যে একটা ফুটবল পাওয়ার হাউস, সেই ব্রাজিলের ন্যাশনাল টিম এবং ফুল টিম, সেই মর্মে বলা হয়েছে যে ফুল টিম, যারা একদম প্রফেশনাল যে মেন টিমটা, তারা আসবে কলকাতার মাঠে ইন্ডিয়ার বিরুদ্ধে খেলবে। এবং আমরা সবাই ইন্ডিয়ার জার্সি পরে ইন্ডিয়ার জন্য গলা ফাটাবো। মুখ্যমন্ত্রী 4টে হেল্পলাইন নাম্বার বার করে দিলেন। কেউ তোলা তুলবে, কেউ সিন্ডিকেট চালাবে, কেউ
স্পুরিয়াস লিকার বিক্রি নতুন করবে, আইন কেউ টোল আসবে তো, ট্যাক্স। তাই তো বলা হচ্ছে exactly. নিউ ল উইল কাম। একদম। তো সেখানে মানুষের তো যা হবে জানিয়ে দিন সরকারকে, সরকার উইল টেক অ্যাকশন। আজকে আইনের শাসন পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত, সিন্ডিকেট নেই, মানুষ ভয়মুক্ত, বেসিক নিডগুলোকে ফুলফিল করার চেষ্টা আমরা 100 দিনের মধ্যে করেছি। যেখানে শিল্পায়নের প্রশ্ন আছে, এটা সবচেয়ে বড় ইস্যু, আমি বলেছি যে 1 বছর পেরোতে দিন, এখানের ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়বে, মানুষ বুঝতে পারবে যে রাজ্যে কিছু একটা ঘটছে। বিভিন্ন সরকারি হসপিটালে একটা তৎপরতা সবাই দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গের মানুষ কার্যত একটা ব্যাপারে অভ্যস্ত হয়ে গেছেন, সে শিল্পপতি থেকে শুরু করে কোনো সরকারি চিকিৎসক পর্যন্ত যে পার্টি নিয়ন্ত্রণ করে, পার্টির নেতাদেরই কথা শুনতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।